আলহামদুলিল্লাহ। ঠিক যেভাবে বক্তব্য শুরু করবো ভেবেছিলাম, হয়তো বা তেমনটি শুরু করতে পারছি না, কারণ আমার আলোচনা ছিল 12টায়, এখন বাজে 1:45। ছোট্ট ভাইরা লজ্জার কারণে হয়তো প্রশ্ন করবে না যে কেন আমার এই বিলম্ব, কিন্তু আমি নিজেই ভেঙে বলছি। তো তার আগে তোমাদের একটু প্রশ্ন করতে চাই, বলো তো ঢাকা কি জন্য বিখ্যাত? মসজিদের সময়, কিন্তু সে তো অনেক আগের কথা, এখন কি তাই আছে? আমি তোমাদের নতুন দুটি বিষয়ের কথা বলতে চাই, যে ঢাকা বিখ্যাত আম এবং জামের জন্য। আম বলতে মিষ্টির ফল, সে আমের কথা বলছি না। আম মানে আম জনতা, মানুষ আর মানুষ। আর জাম মানে গাড়ির জ্যাম, যেটাকে সবাই বলে জাম। যার ফলে আমি 10:15 রওনা দিয়েছি, এখানে পৌঁছলাম 12:30টায় উত্তরা থেকে, মাত্র 11 কিলোমিটার রাস্তা। অঙ্ক কষলে বের হবে যে আমি ঘন্টায় কত দূর অতিক্রম করেছি। আমার মনে পড়ছে এক বুড়ির কথা, যে বুড়ি চাঁপাইনবাবগঞ্জ থেকে কাকে বোঝা নিয়ে রওনা দিয়েছিল রাজশাহী পথে। সে যখন চাঁপাইনবাবগঞ্জে রেল স্টেশন অতিক্রম করছে, তখন লোকজন জিজ্ঞেস করলো, বুড়িমা কোথায় যাও? বুড়ি বলে, আমি রাজশাহী যাচ্ছি। সবাই চিৎকার করে বললো যে একটু পরে ট্রেন আসবে, চলো ট্রেনে যাই। বুড়ি তাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল যে আমার খুব তাড়া আছে, আমি ট্রেনে যেতে পারবো না। দুর্ভাগ্য, আমরা সেই ক্ষেত্রেই সেই গল্পটা আমাদের উপর প্রযোজ্য হতে যাচ্ছে, যে যাদের তাড়া আছে তাদের গাড়িতে উঠা উচিত না, তাদের হেঁটেই রওনা দেওয়া উচিত। যাকে দুঃখের কাহিনী, তবে এটা বললাম এই কারণে যাতে করে পরিস্থিতিতে আমরা উপলব্ধ করতে পারি। কিন্তু এই পরিস্থিতিতে আমরা থাকতে চাই না, আমরা চাই এর থেকে উত্তর। কি চাই কিনা সবাই বলো? সেক্ষেত্রে একটা গল্প বলবো, এবং সেই গল্পই হবে আমাদের আলোচনার ছাত্র। সেটা কি? বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকার 3 বন্ধু একত্র হয়েছে, এবং এরকম গল্প তোমরা অনেকটা জানো। আমার যেটা তো 10 গুণ বেশি জানো, বাট আমি যেটা জানি সেটা তোমাদের বলছি। সেটা কি? সবাই যার যার ট্রেনের গল্প বলছে। আমেরিকার ভদ্রলোক বলছে আমাদের দেশের ট্রেন এত গতি সম্পন্ন যে স্টেশনগুলো মনে হয় চিরুনির দাঁতের মতো, এত কাছাকাছি। অর্থাৎ কত দ্রুত স্টেশন অতিক্রম করে আমরা হিসাব করতে পারি না। ইন্ডিয়ান ভদ্রলোক তুলি মেরে বলছে যে এটা একটা ট্রেন হলো। আমাদের গল্প বলি, শোনো। হাওড়া স্টেশন থেকে আমি যখন ট্রেনে উঠছি, এক হাতে ট্রেনের হাতল ধরেছি, আর এক হাতে রাগের বশত থাপ্পড় মারছি স্টেশন মাস্টারের গালে। কিন্তু দুর্ভাগ্য, সেই থাপ্পড় দিয়ে লাগলো 24 ঘন্টা রাস্তা আনি করে স্টেশন মাস্টারের গালে। তার মানে আমাদের ট্রেন এত গতি সম্পন্ন। বাংলাদেশি বন্ধু ফিক্কির হেসে বলল, এটা কোনো ট্রেনের গল্প হলো? শুনো আমাদের ট্রেনের গল্প। আমি এয়ারপোর্ট স্টেশনে গিয়েছি সকালবেলা, টিকিট কাটবো, চিটাগাং যাবো। হঠাৎ করে সাত করে কালো মতো কি একটা চলে গেল। আমি অবাক হয়ে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাস্টার সাহেব বলুন তো দেখি এটা কি গেল? মাস্টার সাহেব আবার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক কয়েকবার পর্যবেক্ষণ করে বললেন, ভাই আপনি কি দেশে থাকেন না অন্য কোনো জায়গায়? কেন, কি হয়েছে বলুন তো? আর আপনি জানেন না বাংলাদেশের ট্রেন কত উন্নত? আসলে ঘটনাটাই খুলে বলেন না, কি হয়েছে? সকাল 7টার সময় যে ট্রেনটি গিয়েছে তার ছায়া তার সাথে যেতে পারেনি, এই মাত্র গেল। এক হচ্ছে বুড়ির ট্রেনের বাস্তব গল্প, আর হচ্ছে গল্পে আমাদের ট্রেনের গতিশীলতা। দুইটাই অসম্ভব, কিন্তু আমাদের দরকার এর মাঝামাঝি একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় আমরা বিশ্বে উন্নত হতে পারবো। আর এই উন্নত হওয়ার জন্য সবার আগে দরকার নিজকে উন্নত করা। আর তাই কোথায় আজকের আলোচনা শিরোনাম, মোরা বড় হতে চাই। কি আলোচনা শিরোনাম? কি? মোরা বড় হতে চাই। আলোচনা ইচ্ছা করলে এখনো শেষ করা যায় নাকি? শেষ করা যায় না, কারণ বক্তব্য তো সবার কাছে ক্লিয়ার। যাই হোক, আপনি একটি কথা বলি, আসলে তো আমি বক্তব্য দিতে পারি না, আমি কিছু গল্প বলতে পারি। জীবন জাগার গল্প।
জীবন জয়ের গল্প। কেন বক্তৃতা দিতে পারে না সেটাও একটা মজার গল্প। আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্ট যিনি 26টা বই লিখেছেন, তার নাম থিওডর রুজভেল্ট। প্রতিদিন 2টা করে বই পড়তেন তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন আমেরিকার প্রথা অনুযায়ী তাকে হোয়াইট হাউসে একটি পার্টির আয়োজন করতে হলো এবং সেই ডিনার পার্টিতে নিয়ম মাফিক পার্টির আগে তাকে একটা স্পিচ দিতে হবে, বক্তৃতা দিতে হবে। এটা হচ্ছে আমেরিকার রেওয়াজ। নতুন প্রেসিডেন্ট যথারীতি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে ভাইরা সব, আমি আপনাদেরকে আজকে বক্তৃতা শোনাতে পারবো না। কেন শোনাতে পারবো না তার প্রেক্ষিতে একটা গল্প বলছি। কারণ এক বনে ছিল এক বাঘ, বৃদ্ধ বাঘ। বৃদ্ধ বাঘগুলো তো বাঘ নাকি, তার ক্ষুধা লাগে, খেতে ইচ্ছে করে, কিন্তু সকালবেলায় সেই অন্ধকার ঘন কুয়াশার ভিতরে খাবার ধরা, ব্রেকফাস্ট ধরা তার জন্য কঠিন হয়ে যায়। দুপুরবেলার প্রখর রৌদ্রুতে দৌড়ে দৌড়ে লাঞ্চ ধরা তার জন্য আরো কঠিন। আর রাত্রিবেলা বুড়ো বাঘ, সে চোখে দেখতে পায় না, কোথায় গর্ত পড়ে যাবে, কোথায় খানা খন্দকে পড়বে, এই ভয়ে অনেক সময় রাতের সাফার তার করা হয় না। এভাবে তার দিন কাটছে। ওদিকে বাঘিনী তো আগে মারা গেছে। একদিন হলো কি, এই যে বাঘ খেতে পারে না, ধরতে পারে না, এতে করে অনেক পশুকে সে আহত করে, খামচে দেয়, কামড় দেয়, কিন্তু ধরতে পারে না। তো পশুরা অস্থির হয়ে গেল, বাঘের বল শক্তি নেই, আবার আমাদেরকে আহত করছে, কি করা যায়? তো বিশাল বিশাল এক পশু সম্মেলন ডাকা হলো এবং সেই শীর্ষ সম্মেলনে একটা সিদ্ধান্ত হলো। সেই সিদ্ধান্তটা বাঘের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়লো বাঘের মামা শিয়ালের। যথারীতি এক সুন্দর সকালে শিয়াল গিয়ে হাজির, দেখেন বাঘ রোদ পোহাচ্ছে। বাঘ মামা, তোমার জন্য এক চমৎকার খবর আছে। কি খবর? যে তোমাকে আর কষ্ট করে এখন ব্রেকফাস্টের জন্য সেই ঘুম ভেঙে কুয়াশার মধ্যে দৌড়াতে হবে না, প্রখর রৌদ্রবেলায় লাঞ্চের জন্য দৌড়াতে হবে না, আর সাফারের জন্য অন্ধকারে গর্তে পড়ে নাকানি চুবানি খেয়ে সাফার খুঁজতে হবে না। কি হবে তাহলে? যে তোমার যে ব্রেকফাস্ট, তোমার যে লাঞ্চ, তোমার যে সাফার, তারা যথারীতি রুটিন করে শিডিউল অনুযায়ী তোমার কাছে এসে হাজির হবে। তুমি শুধু বলবে হ্যালো। বাঘ একগাল হেসে বলল যে একদিনে তোরা বাঘের মর্যাদা বুঝতে পেরেছিস। এবং কলার টেনে বলল যে তাহলে বুঝতে পারলি বাঘের কি মর্যাদা? তো তারা জীবন দিয়েও তোরা কৃতজ্ঞ থাকবি যে বাঘ তোদেরকে খেয়েছে।